একটা মানুষ এত কিছু কিভাবে জানে? বলো মোহাম্মদ, তুমি কি চাও? যদি এই আরবের সব থেকে সুন্দর নারী চাও অথবা যে কোনো সম্পদ চাও, আমরা তোমার জন্য দিব। একজন উত্তর দিয়ে নাজারের, তবুও তুমি এখান থেকে সরে আসো। আল্লাহ রাসূলের যে দিনের দাওয়াত, এটা তো বিপ্লব। আল্লাহ রাসূল বললেন, লাউদা আশ-শামসা ফি ইয়ামিনি ওয়াল কামারা ফি শিমালি, যদি পুরো সূর্য এসে ডান হাতে দাও, চন্দ্র এনে বাম হাতে দাও, তবু এই দিনের দাওয়াত থেকে আমি সরে যাব না। একটা মানুষ এত অথেন্টিক নিউজ কতটা পড়লে, কতটা জানলে, কতটা সাহসী এবং কতটা সৎ হলে একটা মানুষ ফ্ললেস কথা বলতে পারে। এবং আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। আমরা হয়তো কথা বলতে বলতে একই কথা দুইবার বলে ফেলি, একটা লাইন সেকেন্ড টাইম বলি, উনি কখনোই সেটা করতো না। আমরা যদি শহীদ হয়ে যাই, আমাদের সন্তানেরা লড়বে, তার সন্তানেরা লড়বে। কিয়ামত পর্যন্ত বাংলাদেশ নামক জমিন যতদিন বেঁচে থাকবে, ততদিন পর্যন্ত আজাদির সন্তানেরা লড়াই করবেই করবে। কোনো একটা ওয়ার্ড উনি ওনার আরেকটা গুণ আমি বলি, আমি জানি না আপনারা নোটিস করেছেন কিনা, উনি যখন কোন একটা স্টেটমেন্ট, কোন একটা কথা বলে, কখনোই সেকেন্ড ওয়ার্ড, একই ওয়ার্ড সেকেন্ড টাইম রিপিট করে না। এটা কি? আমি নির্বাচনে দাঁড়িয়েছি লিফলেটে দিয়ে সালাম দিয়ে। কেন নির্বাচন করবা? আমি এমপি হতে চাই। এমপি কেন হবা? তোমার কি কোনো অভিজ্ঞতা আছে? আমি বললাম, কেমন অভিজ্ঞতা? বলে, তুমি কোনোদিন ওয়ার্ড কাউন্সিলর হয়েছো, তুমি এমপি হতে চাও? জাস্ট আমি একটু ধৈর্য হারাই গেলাম। পরে যে প্রশ্নটা করলো, তুমি তাহলে এখানেই কেন করছো? আমি বললাম, আমি এখানের ভোটার, ঢাকা আটের ভোটার, করতে সমস্যা কি? আর তুমি কি ওয়ার্ড কাউন্সিলর হয়েছো? আমি বলি, ওয়ার্ড কাউন্সিলর আর এমপির কাছ তো এক না, আমি ওয়ার্ড কাউন্সিলর কেন? তারপর আমি বললাম, আমি শুরু করছি এমপি দিয়ে, আমি তো একদিন জাতিসংঘের মহাসচিব হইতে চাই। তারপর সে দেখলাম খুবই ট্রিগার্ড হয়ে গেছে। হ্যাঁ, বাচ্চা মানুষ। আমি বললাম, চাচা, এই মনস্তত্ব ভাঙতে হবে। উঠে এসে বললো, তোমরা তো সবকিছু ভেঙে ফেলছো। আমি বললাম, ইয়েস, ইনশাল্লাহ, আমরা আরো অনেক কিছু ভাঙবো। ওনার ব্রেন এত শার্প, বিকজ উনি জীবনে এত পড়াশোনা করেছে। এবং সবচেয়ে বড় কথা, ভারতবর্ষের যে এই যত ধরনের ইস্যুস গুলো ছিল, প্রত্যেকটা কোন সালে কোন রাজ্যে কত সংখ্যা আহত, আমার কাছে মানে জীবন্ত একটা এনসাইক্লোপিডিয়াকে আমি দেখতেছি। আমি তো ভীষণ ভাবে প্রত্যাশা করি, আমি ছোটবেলা থেকে এই স্বপ্নটা দেখি, অনেক জায়গায় বলেছি, যে একটা তুমুল মিছিল হচ্ছে অন্যায়ের বিরুদ্ধে। সেই মিছিলের সামনে আমি আছি, কোনো একটা বুলেট এসে আমার বুকটা হয়তো বিদ্ধ করে দিয়েছে। ন্যূনতম ওই জীবনটা লিড করতে পারলাম, যাকে একটা ইনসাফের হাসি নিয়ে আমি আমার আল্লাহর কাছে পৌঁছাতে চাই। এই যে মানুষটার জ্ঞানে প্রেমে পড়লাম আমি, উনি চলে যাওয়ার শেষ দিন পর্যন্ত আমি ওনার থেকে আর ডিসকানেক্ট হই নাই। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএনে, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যে ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিবাং করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না। প্লিজ, আপনারা কয়দিন আমারে, কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন, এইটা কইরেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমারে গালি দিয়ে হইলেও, বকা দিয়ে হইলেও, যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন কইরে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না। এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। সেই জিহাদটা হইল, একজনের সব করার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাশাআল্লাহ আলেম হইছে। আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে, বুলধেরান মিডিয়া লাগবে। আমার যে 8000-এর ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি। আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এটা আপমর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80 ভাগ ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়।
তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে। ইনশাআল্লাহ ইনসাফ যদি কায়েম হয়ে যায়, সেই ইনসাফে যদি কারো খিলাফত আকাঙ্ক্ষা থাকবে, আলহামদুলিল্লাহ হইতে পারে। বলেন তো পারলে একটা কথা, হাসিনা কোনটা বেআইনি কাজ করছে? না, হাসিনা একটাও বেআইনি কাজ করে নাই। সে সমস্ত হত্যা, গুম, খুন এই সংবিধানের আইনের ভিত্তিতেই করছে। সে এই সংবিধানকে ডাস্টবিন বানিয়ে তত্ত্বাবধায়ক সরকার বাতিল করেছে, যা ইচ্ছা করে তাই করেছে। এবার তো সে তো বেআইনি কিছু করে নাই, কথা তো সত্য। আমার বিএনপির ভাইদের প্রতি শুধু একটা আফসোস লাগে, কারো কারো দেখি ৭২-এর সংবিধানের প্রতি তাদের কি গভীর প্রেম। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশের রাজনীতি থেকে বিএনপি বিদায় ঘটে যাবে। এখনো বিএনপি যেটুকু না সেটা বিএনপির বেগম জিয়ার নামে। বেগম জিয়ার মৃত্যুর সাথে সাথে বাংলাদেশ থেকে কিন্তু বিএনপি নাই হয়ে যাবে, কিন্তু সেটা আমাদের জন্য খুব আনন্দের সংবাদ না। কারণ ভারতীয় আধিপত্যবাদ বিরোধী লড়াইয়ে শহীদ জিয়ার এবং বেগম জিয়ার বিএনপি আমাদেরকে লাগবে। নাম্বার ১, বিএনপি আপনাদেরকে মনে করাই যে অধ্যত্ব ও অহমিকা। আপনাদের বডি ল্যাঙ্গুয়েজে, আরে ভাই 1 বছর আগে ছিলেন বিলাই, টক শোতে যান নাই, অনলাইনে কানেক্টেড হইছেন, সেখানেও কি যেন নক করছে, বাসা থুয়ে দৌড়াইতেছেন। মানে এটা তো আমরা মানি, এর মানে আপনারা বিলেই তো ছিলেন। এখন আপনি বাঘ হয়ে উঠছেন, সেই বাঘের কণ্ঠ কার সাথে দেখাইতেছেন? এই দেশের নিরীহ মানুষের সাথে। আওয়ামী লীগ কয়টা ধরে ফেলতে পারছেন? কয়টা আওয়ামী লীগের বিরুদ্ধে অ্যাকশনে যাইতে পারছেন? কোটি কোটি টাকা খায় ওই হাজিম সেলিমের লোক স্টেজে উঠান। অধ্যত্ব আর অহমিকা আপনারা এইবার লাস্ট চান্স যদি বাদ দিতে না পারেন, আপনাদের দেশে আর কোনো রাজনীতি থাকবে না, মানে থাকবে না, মনে রাখেন। সজীব ওয়াজেদ জয়, এটার নাম বলাও ঠিক নেই, এটার নাম হলো অটিস্টিক জয়। এইটার আমার নাম দিচ্ছে ডাক্তার। আমার ধারণা ওর মা বাইচে নাই, কারণ সে কথায় কথায় যেরকম আপনারা দেখছেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় ছিল 15 বছর ধরে যেই রিয়েকশনটা দেওয়ার কথা ইউনিয়ন পরিষদের একজন মেম্বার নিরও যে রিয়েকশন দেওয়া কাটে না, সেটা হাসিনা দিত। এখন দেশে এত ঘটনা ঘটে যাইতেছে, কিন্তু সে ভিডিও কলেও আসে না, প্রকাশ্য আসে না। আমার ধারণা সে আছে কিনা এইটা প্রমাণ করার জন্য তার একবার ভিডিও কলে আসা উচিত। আর যদি টিটপটাং হয়ে যায়, তাইলে আমাদের জানার ইচ্ছা তার কি কবর হয়েছে নাকি চিতায় তুলছে। অনেকেই তারে বলে যে তার মৃত্যু কামনা করি, আমরা একদম মনে প্রাণে বলি আমরা হাসিনার এত দ্রুত মৃত্যু চাই না। অন্তত প্রথমত আল্লাহর কাছে প্রার্থনা করি সে 100 বছর বাঁচুক, এবং সে গত 15 বছরে বাংলাদেশের যত সন্তানকে এতিম করেছে, যত বাবা মার বুক খালি করেছে, গণহত্যা করেছে, গুম করেছে, খুন করেছে, আয়নাঘর করেছে, দেশের প্রতিটা ইঞ্চি তার ক্ষমতার জন্য দিল্লির কাছে কেজি ধরে বিক্রি করে দিয়েছে। আগামী 20 বছর আল্লাহ তাআলা প্রত্যেকটা সেকেন্ড মিনিট তার অন্তরে সেই জাহান্নামের যন্ত্রণা দিবে। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার, যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেফতার করে, না সে রুল করে, না সে টুইট করে, সে কিছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই, আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ। এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি। সামনে বাংলাদেশে আমাদের জন্য ভয়াবহ সে আরেকটা সিপাহী বিপ্লবের করুণ প্রতি অপেক্ষা করছে। আপনারা অনেকে ভাবতেছেন এইটাও কি সম্ভব? জামাতের ভাইয়েরা অনেকে বুঝে না, বলে কি করে সম্ভব? মনে করাই দেই, শহীদ নিজামী মুজাহিদ সাহেবেরা মন্ত্রী হিসাবে সর্বশেষ যখন সম্ভবত 2006 বা 2007 মন্ত্রী ছিলেন, বলেন তো তার কয় বছর পর তাদেরকে ফাঁসি দেওয়া হইল? 10 বছরও লাগে নাই। রানিং ফুল মন্ত্রী ছিল, লক্ষ লক্ষ মানুষ তাদের সাথে ছিল, তাদের মন্ত্রণালয়ে একটা পয়সার দুর্নীতি বের করতে পারে নাই। 10 বছরের মধ্যে মন্ত্রিত্বের পর তাদেরকে ফাঁসি দেওয়া শুরু হয় নাই, তাদের সন্তানরা তাদের জানাজাটা পর্যন্ত করতে পারে নাই। সংখ্যা দিয়ে হয় না ভাই, কোটি কোটি মানুষ দিয়ে সবকিছু হয় না। আজকে আপনারা প্রথম আলোর বিরুদ্ধে বলেন, এই যে আসার সময় বলতেছিলাম শায়েকরে, প্রথম আলোর প্যারালাল কাছাকাছি একটা পত্রিকা কি আমরা দাঁড় করাইতে পারছি? অনেকে বলে আমার দেশের কথা, আজকে শুধু বলি পরশু জানলাম প্রথম আলোর 10 ভাগের 1 ভাগ বিনিয়োগ এবং আর্থিক সংগতি আমার দেশের নাই। ভাই, ভালোবাসা দিয়া পয়সার কাজ হয় না। 50,000 টাকা যে এই লোকটার স্যালারি, এই কাজ যদি 20,000 টাকা দিয়ে করাইতে চান, কোনদিন 50,000 টাকা রিপোর্ট এবং স্কিল আপনি পাবেন না। ওই 50,000 টাকাই লাগবে। মানুষ মাগনা কাটে 3 দিন, একজনের দাওয়াত খাওয়ায় 2 দিন 3 দিন, তারপরে আর চলে না। আমাদের আর্থিক যোগ্যতা অর্জন করতে হবে। আমাদের অনেকগুলো প্রতিষ্ঠান লাগবে, একটা প্রতিষ্ঠান না। আমাদের ভাইদের সমস্যা কি জানেন? সে আজকে যদি হাটাজারি মাদ্রাসা দিয়ে কেউ একটা পত্রিকা বার করে,
সে পত্রিকাটাও সে জাতীয় মূলধারা বানাবে না, দেবে দৈনিক হাটাজারি। সে বানাবে মানে কোনো না কোনো ঘুরে ফিরা তার চিন্তায় মননে মগজে প্রথমে হয়তো হাটাজারি, সর্বোচ্চ বড় হইলে হেফাজত, এরপরে সর্বোচ্চ বড় হইলে বাংলাদেশের শুধু মুসলমান। ভাইরা, এই মুসলমানের বাইরের যে জনগোষ্ঠী সেটা কি আপনার না? আপনি ভাবেন এই দেশের আপনি প্রধানমন্ত্রী, তারপরে ভাবেন আপনার জনগোষ্ঠী কারা, আপনি সেরকম চিন্তা করেন। সুতরাং আমি কথায় অনেক ভুল ভ্রান্তি বলতে পারি, কিন্তু বিশ্বাস করেন আমার কলিজে চিল্লেও আপনারা শুধু যেটা পাবেন সেটা হইল আমি চক্ষু বন্ধ করে দেখতে পাই। আমরা যদি যোগ্যতা নিয়ে 5-10 বছরের মধ্যে দাঁড়াইতে না পারি, এই ভিডিও, এই ছবি, এই শহীদ পরিবার, এই আহত, এদের জীবন তো শেষ, এদের পরবর্তী জেনারেশনকে পর্যন্ত কি ভয়ানক গণহত্যার শিকার হইতে হবে আমরা চিন্তাও করতে পারতেছি না। সুতরাং বাংলাদেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, বাংলাদেশের ইসলাম এবং মুসলমানকে বাঁচাইতে হইলে আমাদেরকে তুমুল যোগ্যতা অর্জন করতে হবে। এই মাদ্রাসা শিক্ষিত জনগোষ্ঠীর মধ্যে হাজার হাজার ছেলে লাগবে যারা সিএনএন, আল জাজিরায় তুমুল ইংলিশে বলতে পারবে। তাকে যে জঙ্গি বলা হয়, মিথ্যা ট্যাগ দেওয়া হয়, এটাকে ডিবাং করতে পারবে সেই ইংলিশে এবং অবাক করার মতো ফ্লুয়েন্ট ইংলিশে। এই যোগ্যতা আমার লাগবে। আমাদের ভাইয়েরা কিতাবি আরবি এবং অন্য আরবি ভিন্ন জিনিস, তাকে দুর্দান্ত আরবি বলতে পারতে হবে। আমাদের প্ল্যাকার্ডে ইংলিশ কই, আমাদের প্ল্যাকার্ডে আরবি কই। ভাই, নিজের কাজ নিজে না করলে অন্য কেউ কইরে দেয় না। প্লিজ আপনারা কয়দিন আমারে কয়দিন ওরে ভাই মনে করবেন, এরপর তো আমি আপনার বিপক্ষে বলবো, তখন আবার গাই লেবেন, এইটা কইরেন না। নিজে শক্তিশালী হন, নিজে যোগ্যতা অর্জন করেন। আমারে গালি দিয়ে হইলেও, বোকা দিয়ে হইলেও যে এই পুচকি বলা এত ভাব লয়, যা যোগ্যতা অর্জন করে ফেলাই। তবে কি জানেন, মিছিল দিয়া জান দেওয়া এটা একদিনের কাজ, 3 দিন 5 দিন 1 মাসের কাজ। যোগ্যতা তো আর 1 বছরে অর্জন হয় না, এটা বিরাট একটা জিহাদ। আপনারা বলেন না জিহাদ চাই, চলেন জিহাদটাই শুরু করি। সেই জিহাদটা হইল একজনের সব করার দরকার নাই। এই দেশে আমাদের অনেক মাশাআল্লাহ আলেম হইছে, আলেমদের মধ্য থেকে এখন আইটি উদ্যোক্তা লাগবে, বুলধেরান মিডিয়া লাগবে। আমার যে 8000-এর ছেলেটা এখন পড়ে, চলেন সে আজকে জিহাদ ঘোষণা করি। আগামী 5 বছর পর, আগামী 10 বছর পর আমি এমন প্রতিষ্ঠান গড়ে তুলবো যেইটা শুধুই ইসলাম আর মুসলমানের প্রতিষ্ঠান না, এইটা আপামর বাংলাদেশের প্রতিষ্ঠান হবে। আর দেখেন, যতবার ইসলাম কায়েমের কথা বলি, তার আগে যদি ইনসাফ কায়েমের কথা বলতাম, আমার হিন্দু অন্য ধর্মের ভাইরাও তো সাথে পাইতাম। কেন? ইনসাফ যদি রাষ্ট্রে কায়েম হয়ে যায়, তাহলে 80% ইসলাম তো এমনিতেই কায়েম হয়ে যায়। তাহলে আগে আসেন ইনসাফের রাষ্ট্র বানাই, যে ইনসাফের রাষ্ট্রে সকল ধর্ম, বর্ণ, নারী, পুরুষ আমাদের অংশীদার হবে। বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। একটা কথা বলি, আপনারা সবাই আমাদের ভাই। জুলাইয়ের সাথে যদি গাদ্দারি করেন, আমার বাপেও আমার বাপ না, ঠিক। আমার মা আমার মা না, আমার সন্তান আমার সন্তান না। ঠিক। আমরা শহীদ পরিবারের সাথে ওয়াদা করেছি, কমপক্ষে 20 জন মা আমাদের মাথায় হাত রেখেছে। শহীদ আবু সাইদের মা রেখেছে, শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের মা আমাদের মাথায় হাত রেখেছে। তামিনের মা পশু এসে বলেছে, বাবা যতদিন আন্দোলন করবা, 2টা ছেলে আল্লাহ দিছে, একটা শহীদ হইছে, আর একটা তোমাদের হাতে দিয়ে দিলাম, ও সকল প্রোগ্রামে আসবে, আমিও আসবো। বিচার না কইরা আল্লাহর কসম তোমরা রাস্তা থেকে ছাড়বা না। আমরা ওয়াদা করেছি, আমরা এই বিচার না দেখা হয়তো আমাদের লাশ যাবে আমাদের বাবা মায়ের কাছে, অথবা বাংলাদেশে গণহত্যার বিচার হবে। এর আগে আমরা ছাড়বো না। ছাত্র উপদেষ্টা 2 জন, আসিফ মাহমুদ, মাহফুজুল আলম, যদি সত্যি দায়দারদের রাজনীতি থেকে থাকে, জুলাই জনতার প্রতি আপনাদের দরদ থেকে থাকে, আজকে না আগামী 3 দিনের মধ্যে এই চেয়ার লাথি মেরে আমাদের কাতারে চলে আসেন। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। এদেশের নেতৃত্ব বেগম খালেদা জিয়া দেশপ্রেমিক, সন্তানদের সামনে নিয়ে 111-এর সময় বলছে যে আপনি খালি দস্তখত দেন যে আর এদেশে রাজনীতি করবেন না, 2 সন্তান সহ চলে যান। কোকোকে হারাইছে। তারেক রহমান আমার খুব মনে আছে, এখানে পিজি হসপিটালে আমরা তখন ছোট, 111-এর পর যখন তার পিজি হসপিটালে আনছে, ঘাট দাঁড় করাইতে পারে না। বেগম জিয়া দৌড়ে আসছে দেখতে, মার কোলে মাথা রাখতে পারে না। এই ভদ্র মহিলার আল্লাহ কি দেশপ্রেম দিয়ে বানাইছে দেখেন। সে দেশ ছাড়ে নাই, সে বলছে বাংলাদেশ ছাড়া আমার আর কোনো জায়গা নাই। আপনারা কি জানেন, এই যে জিয়াউর রহমান
গণতন্ত্র ফিরাইলেন, যার মাধ্যমে আওয়ামী লীগও রাজনীতি করার সুযোগ পাইল বাকশালের পর। সেটা কিসের মধ্য দিয়ে? তখন তো সংসদ নাই, সংবিধান তো সংশোধনও করা যাইতেছিল না। কিসের মধ্য দিয়ে? জিয়াউর রহমানের সামরিক ফরমানের মধ্য দিয়ে। পৃথিবীর একমাত্র একজন সামরিক শাসক যিনি ফিল করলেন না, সামরিক পন্থা দিয়ে করা যাবে না, গণতন্ত্রে ফিরতে হবে। এবং দেখেন হাসিনারে এবং আওয়ামী লীগের চরিত্রটাই হলো এরকম, এর যে একটু ভালোবাসে তার সে হত্যা করে। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান শেখ হাসিনাকে দেশে আসার অনুমতি দিছিলেন, সুযোগ দিছিলেন এবং বলছে থাক সবাই রাজনীতি করুক। আসার 1 মাসের মধ্যে জিয়াউর রহমান শহীদ হয়ে গেছে। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি, 30 লক্ষ টাকার বেশি আমাদের ওখানে খরচ হয়েছে। জানি না এই টিমের সবাই সব থেকে ভালো জিনিসটা সেন্টারে নিয়ে আসে। আমি ইদানিং মায়েরা, আমাদের বোনেরা সংসারের পর একটু যদি নতুন সংসার করে, ছোট্ট ছোট্ট জিনিস নিয়ে কেমনে সংসার করে তোলে না, এই ফিরিটটা আমার মধ্যে তৈরি হয়েছে। আমরা ইনকিলাব কালচারাল সেন্টার করছি, 30 লক্ষ টাকার বেশি আমাদের ওখানে খরচ হয়েছে। 10 টাকা 20 টাকা 50 টাকার জিনিস নিয়ে আমাদেরকে যে যা দিতে চায়, জানি না এই টিমের সবাই কেউ কোনোদিন বাড়ি নিয়ে যায় না, সব থেকে ভালো জিনিসটা সেন্টারে নিয়ে আসে। বাবা বাসায় নতুন একটা ফার্নিচার কিনলে ছোট বাচ্চারা যেরকম খুশি হয় না, জানেন আমাদের টিমের পাগল ছেলে মেয়েগুলো কিরকম? আপনি ওদেরকে এক সন্ধ্যা ভালো খাওয়াইতে চাবেন, জীবনে খাওয়াইতে পারবেন না। আপনি ওদের জন্য যদি বলেন সেন্টারে খুব ভালো একটা জিনিস কিনে দিবেন, ওরা এত খুশি হয়। আমার মনে আছে আমি চায়না গেছি পর, ওরা আমারে বললো যে একটা ভিজিএ যে সাউন্ড রেকর্ডার ভালো দাম, আমি বলছি না এত পয়সা দিয়ে কিনতে পারবো না, কিন্তু এরপরে আমি ওদের জন্য ম্যানেজ করে কিনে আসি। এটা ওদের কারণ না, সেন্টারের জন্য। আমি আইনে যখন বের করছি প্রত্যেকটা বাচ্চা মাস্টার্স পাস করছে। এই যে দেখে এমন আনন্দ নিতেছে, মনে হয় যেন 2-3 বাচ্চারা একটা নতুন সাইকেল, একটা নতুন গাড়ি পেলে যেরকম আনন্দে আপ্লুত হয়, ওরা এরকম করতেছে। সুতরাং আমার জার্নি এই নির্বাচনে জেতাটা না, নির্বাচনে জেতাটা খুবই আমাদের ছোট একটা কাজ। আল্লাহ চাইলে আমরা নতুন রাজনীতি নির্মাণ করে ফেলবো ইনশাআল্লাহ। আল্লাহ চাইলে 56,000 বর্গ মাইলের প্রতিটা ইঞ্চিতে ইঞ্চিতে আমরা ইনসাফের রাজনীতি কায়েম করব। কেমনে জনগণের পয়সায় জনগণের রাজনীতি নির্মাণ করতে হয় সেই মডেল আমরা প্রতিষ্ঠা করবো ইনশাআল্লাহ। বিএনপি যদি এখনো মনে করে তার পুরনো ধারার রাজনীতি কইরা সে ক্ষমতায় আসবে এবং টিকে থাকবে, আগে আপনাদেরকে বলছিলাম বিএনপি ক্ষমতায় আসলে থাকতে পারবে সর্বোচ্চ 3 বছর। আজকে সময় আরো কম মনে হইতেছে। বিএনপি যদি বিপুল ভোটে না 300 তে 300 জিততে আসে, এই অবস্থায় সে 2 বছরের বেশি সরকার রান করাইতে পারবে না। আমি মরে যাবার পরে সম্ভবত এটা বলা যাবে যে আমি কি কোনো মৌলিক কবি হলাম কিনা, মৌলিক লেখক হলাম কিনা বা চিন্তক হলাম কিনা। আমাদের রেটিংটা শুরু হচ্ছে মৃত্যু। আমি সাধারণপুরে মসজিদে নামাজ পড়তে গিয়েছিলাম, তো এক আন্টি শুনেছেন ওখানে, উনি ওনার হাজবেন্ড ওনার বাচ্চাকে নিয়ে আমার পাশে ছবি তোলার সময় বলতেছে এইটা হলো আমার হাদি। মানে কোনো মা তার সন্তানকে হাদি হিসেবে চিন্তা করছেন, মানে এটা তো আমার জীবনে ধরনের চেয়ার পাও না কি, মানে এটা তো আল্লাহর অনেক রহমত। ক্যামেরার সামনে ধরা পড়ে যায়। এটা কি? এটা গিফট দাম, এটা আমার আমাদের বাংলা মোটর সেন্টারে আসবেন ইনশাআল্লাহ। সংগ্রাম, ক্ষমতা না জনতা, হাসিনা না জনতা, দিল্লি না জনতা, দিল্লি না ঢাকা, দিয়েছে তো রক্ত, রক্তের বন্যায় আবু সাইদ মুক্ত, শাপলার বাংলায় আওয়ামী লীগের ঠাঁই নাই, রাজুলাইয়ের বাংলায় ইনকিলাব 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 ইনকিলাব। কষ্ট না করলে বড় হবি কেমনে? আব্বা বোঝায়। বড় হওয়া লাগবে কেন? ফুপিয়ে কাঁদি, বাচ্চা বয়স। মায়েরে থুইয়া কিসের পড়া, কিসের ক্লাস? অসুখ হইলেও ছুটি নাই, বেশি কানলে নাম কাটা। পুরাণরা এই কথা কয়, ডর দেখায়। স্বপ্ন দেখে মায় মরে যায়, চৌকাঠে চাইয়া চক্ষু মোছে, আর আমার জামা বক্ষে জড়ায়। বোর্ডিং এ রাইখা গিয়া বাপজানেরা জানে, তিমির রাইতে বুক ভাসাইয়া মায়েরে খোঁজার মানে। আর একটা কবিতা একটু পড়তে চাই। এই কবিতাটা 2022-এর দিকে লেখা। এটা আমার খুব মনে আছে যে বাজার করতে গেছি, মুদ্রাস্ফীতি বেড়ে বেড়ে এমন হয়েছে, আপনাদের নিশ্চয়ই মনে থাকবার কথা যে সবকিছুর দাম অনেক যখন টাকা হাসিনার শেষের দিকে। আমার এই গল্পটা খুব মনে পড়ে যে একজন রিকশাওয়ালা ওনার মেয়েকে নিয়ে বাজারে আসছে এবং
কিছু ছোট মাছ থাকে না কম দাম, এইটার হয়তো ভাগ কিনতে চাইছে, কিন্তু ওইটার ভাগও 2 ভাগ ছোট, কিন্তু 100 টাকা। তা আমার খুব মনে আছে যে ওনার বাচ্চা, রিক্সাওয়ালার মেয়েটা হাত ধরে দাঁড়াইছে, সে মাছ কিনবেই। তো রিক্সাওয়ালা যখন জিজ্ঞেস করছে, তখন দাম শুনে উনি, আমার খুব মনে আছে, মানে উনি বড় করে একটা নিঃশ্বাস ছেড়ে মেয়ের টাইনে নিয়ে গেছে যে না কিনবো না, লও। এরপর উনি সম্ভবত কি যেন একটা সবজি কিনে নিয়ে গেছেন। আমি বাসায় গিয়ে ওইটা আমার মনে আছে, আমি সেদিন কেঁদে ফেলছি যে যখন মানুষ এত দামে, আমি বাজারঘাট এগুলো কেন, আমি যখন বাজার করতাম ওইখানে 2500 টাকা 30,000 টাকা ইলিশ মাছের কেজি দাম দর করতেছে না, কিনে নিতে চাইতেছে। রাষ্ট্রের এমন কর্মকর্তারা যাদের বেতন 40,000 টাকার বেশি না, আবার এইখানেরই নাগরিক 50 টাকার ভাগাড়ের ছোট মাছ কিনতে গিয়া এমন অসহায় আত্মসমর্পণ দেখেন। এবং আমার মনে আছে উনি তখন একটা গালি দিচ্ছিল, এই গালিটা আমি এখানে বলতেছি না, এই গালিটা রাষ্ট্র ব্যবস্থার জন্য এমন, এটা বাধাই রাখা দরকার। ওনার মেয়ে দাঁড়াই আছে কিন্তু কিনতে পারতেছে না। তখন ছোট্ট এটা আমার লেখা, আমি এসে লিখছিলাম যে কবিতাটার নাম হলো বোবার চক্ষু। এক চোখে রাত দেখি, অন্য চোখে দিন, লোপাটের উল্লাস দেখি এক চোখে, অন্য চোখে মাথা পিছু ঋণ। এবারে জোড়া চোখে বাজার দেখি, কয়েদির মতো কেঁদে পালায় অক্ষম পিতা। হঠাৎ মানচিত্র দেখি অক্ষরেখায় রক্ত বেচার বিজ্ঞাপন, আর শ্যাওলা রঙের শাড়ি পরে দ্রাঘিমায় খদ্দেরের জন্য দাঁড়িয়ে একজন যুগপদ বিশ্বার জননী। আমি আপনাদেরকে বলে রাখি, যদি আওয়ামী লীগ কোনোদিন এই গণহত্যাকারীরা দেশে ফিরে আসতে চায় বা আসার কোনো অবস্থাও তৈরি হয়, তার দুইটা দায় সমানকে, দুইজনকে নিতে হবে। রাজনৈতিক দল হিসেবে সবার আগে তার দায় নিতে হবে বিএনপির এই ব্লান্ডারের কারণে এই দেশে আওয়ামী লীগের তার পরিস্থিতি তৈরি হবে। আর দ্বিতীয়ত এই সুশীল এনজিওবাদী সরকার, যে না পুলিশ সংস্কার করে, সে না পুলিশ নিয়োগ দেয়, না গ্রেফতার করে, না সে রুল করে, না সে টুইট করে, সে কিচ্ছু করে না, সে শুধু ফেসবুকে পোস্ট দেয়। বিএনপিকে বলতে চাই, আপনাদের হাতে ধরি, পায়ে ধরি, শহীদ জিয়ার বিএনপিকে দিল্লির দাস হতে দিব না। হাজার হাজার কোটি টাকা নতুন করে হাসিনার সাথে মিটিং করেছে, ইলেকশনের আগে বড় বড় ফিগারকে এখানে অ্যাসাসিনেশন করা হবে, গুপ্ত হত্যা করা হবে। পুরো এখানে ভারতীয় আধিপত্যবাদ এখানে সব থেকে বেশি অ্যাক্টিভ আছে। এখানে আওয়ামী লীগের হাজার হাজার কোটি টাকা, তার সচিবরা, তার পুলিশরা, তার পান্ডারা সব রয়ে গেছে। আর্মির মধ্যে একটা বড় অংশ রয়ে গেছে, কোনো সংস্কার করা হয় নাই। তারা বারবার স্যাবোটেজ করবার চেষ্টা করছে, এই রাষ্ট্রকে, এই সরকারকে ফেল করানোর চেষ্টা করছে। তো আপনি মুক্তিযুদ্ধের পরে যে 3-4 বছর এইরকম রাহাজানি হয়েছে, সেটাকে যদি অটকুন দিতে পারেন যে নতুন রাষ্ট্র গঠনের আগে এই ঝামেলাটা হয়, তাহলে এই যে নতুন বাংলাদেশের স্বপ্নের মধ্যে এইগুলোকে আপনি বড় করে মপ করে ফ্রেমিং করেন, আপনি এই জবান যে আপনার না, এই জবান যে দিল্লির জবান, ভারতীয় আধিপত্যবাদের জবান, সেইটা বুঝতে আমাদের পিএইচডি করা লাগে না। সুতরাং জুলাই সনদের সাথে নির্বাচনের ক্ষেত্রে শুধু আমাদের 2 মিনিট কথা। নির্বাচন হতে হবে। আমি একটু ভদ্রতার সাথে এবং শ্রদ্ধার সাথে বিনয়, মানে আমি জানাচ্ছি যে ভাইরা যেটা বলেছেন, সকল দল মিলে আগামী 20 বছর নির্বাচন না হোক, না, এটা আমরা চাই না। আমরা নির্বাচন চাই। মানুষ গত 16 বছরে ভোট দিতে পারে না। মানুষ আনন্দ নিয়া শীতের সকালে বাচ্চা কাচ্চাকে কুয়াশার মধ্যে লাইন দিয়ে দাঁড়াই থাকবে, ভোট দিবে। আমরা সেই বাংলাদেশ দেখতে চাই। আমরা নির্বাচন চাই, নির্বাচন হতেই হবে। এই নির্বাচনকে বানচাল করবার জন্য দিল্লি থেকে শুরু করে আওয়ামী লীগ হাজার হাজার কোটি টাকা নতুন করে এখানে বিনিয়োগ করছে। নির্বাচন লাগবে। পদ্মা সেতু আর মেট্রো রেল মনে হয় এটা তার বাপের পয়সায় করছে। বরং দেখেন একটা রাজনৈতিক জনগোষ্ঠী হয়ে ওঠার আকাঙ্ক্ষাটা কি। আমরা যখন বলছি যে আমাদের 1200 কোটি টাকার পদ্মা সেতু তুমি 4000 কোটি টাকায় নিয়ে গেছো, এই টাকা কি তোমার বাপের? এই টাকা তো আমাদের, আমার টাকা, আপনার টাকা, সরকার টাকা পাই কোথায় ভাই? আবার বাংলাদেশে একটা সিস্টেম কি জানেন, আপনি খেয়াল করবেন ভাই, সবকিছু সরকারি সম্পত্তি, পাবলিক না। পাবলিক খালি একটা, সেটা হলো পাবলিক টয়লেট। আরে ভাই পাবলিক মানি, এটা পাবলিকের পয়সায় হচ্ছে, বলে সরকারের আবার সম্পত্তি থাকে কিভাবে? সরকার নিজে কোন টাকা পয়সা নিয়ে আসে? সরকার বরং যেই টাকা পয়সা সে জনগণেরটা খায়, সে বেতন নেওয়ার কথা। সব দেখবেন সরকারি সম্পত্তি, আর টয়লেটটা করছে শুধু পাবলিক টয়লেটের নামে। মন খারাপ হয় যে আল্লাহ যদি আমাকে কোনোদিন নিয়েও যায়, তো এই যে ছেলে মেয়েগুলো, মানে আমি আল্লাহর কাছে সবসময় দোয়া করি। আপনি জানেন যে আমার আল্লাহ একটা সন্তান দিচ্ছে, 3 মাস ওর বয়স। তো পরশু আমার খুব কাছের বড় ভাই, উনি ডেকেছিলেন আমাকে এবং আমার পিচ্চিটার জন্য কিছু গিফট দিছে জোর করে। তা আমার খুব মনে হচ্ছিল যে, আপনি তো ভাই জানেন যে স্বাভাবিকভাবে আমাদের উপর তো থ্রেট থাকবে এবং লাইফটা যে কোনো সময় আল্লাহ নিয়ে যেতে পারে, এটা নিয়ে কোনো আফসোস নাই।
আমার বাচ্চাটা তো আমি 3 মাসে 30 মিনিটও কোলে নিতে পারি নাই। তো আমার ওয়াইফ খুব মাঝে মধ্যে আর কি মজা করে বাচ্চারে বলে যে ইনকিলাব মঞ্চের মুখপাত্র তোমার সাথে দেখা করতে আসছে। এই প্রথম মনে হলো কি যে আমি ভাইয়ারে বলি, ভাইয়া আল্লাহ যদি আমাকে নিয়ে যায় আমার বাচ্চাটার দিকে একটু খেয়াল রেখে। তো এই কথাটা আমি বলতে পারিনি।